সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সুব্রত স্যার, সুব্রত কুমার ঘোষ, প্রভাষক, ফিনান্স ব্যাংকিং ও বীমা, আখাউড়া ক্যামব্রিয়ান কলেজ। দেখো, শুরুতে আমরা স্লাইডে কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো, একটি আছে এলিকো আর আরেকটি হচ্ছে বিভিন্ন অগ্নিকাণ্ড ঘটার ফলে যে প্রতিছবিগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ অগ্নিজনিত কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অগ্নিকাণ্ড ঘটছে এমন কিছু ঘটনার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, অলরেডি তোমরা বুঝতেই পারছো যে আজকে আলোচ্য বিষয় আমাদের কি, কারণ আজকে হচ্ছে আমাদের তৃতীয়তম ক্লাস। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? অগ্নি বীমা নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু তোমরা অনেকেই বলেছো। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে অগ্নি বীমা চুক্তি। দেখো, এই আলোচ্য পাঠ শেষে আমরা বা আজকের ক্লাস শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো, অগ্নি বীমা কাকে বলে বা অগ্নি বীমা চুক্তি কি সেটি আমরা বলতে পারবো, এবং অগ্নি বীমার চুক্তির যে অপরিহার্য উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো, অগ্নি বীমা চুক্তি কি? তাহলে অগ্নি বীমা চুক্তি তো আমরা একাধিকবার জেনেছি। আমরা যখন এই অধ্যায় শুরু করেছি সেই অর্থাৎ সেই সময়ে কিন্তু অগ্নি বীমা কাকে বলে এবং অগ্নি বীমা চুক্তি কাকে বলে। অগ্নি বীমা চুক্তি হচ্ছে অগ্নিকাণ্ড ঘটার ফলে যে দুর্ঘটনা ঘটে থাকে, এই দুর্ঘটনা থেকে কিছুটা আর্থিক সাহায্য পাওয়ার জন্য বিমাকারী প্রতিষ্ঠান ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়ে থাকে এটিকে বলা হচ্ছে অগ্নি বীমা চুক্তি। এবং যেটি অগ্নি বীমার চুক্তিটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে, অর্থাৎ এই নির্দিষ্ট সময় পর কিন্তু যদি বীমা গ্রহীতার অগ্নিজনিত কারণে কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান ওই ক্ষতির দায়ভার গ্রহণ করবে না। তাহলে অবশ্যই আমরা বুঝতেই পারছি যে অগ্নি বীমা চুক্তি কাকে বলে। এখন আমরা চলে যাই পরবর্তীতে অগ্নি বীমা চুক্তির অপরিহার্য উপাদানগুলো, অর্থাৎ অগ্নি বীমা চুক্তির কি কি অপরিহার্য উপাদান রয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে অগ্নি বীমা চুক্তির হতে গেলে কি কি তার অপরিহার্য উপাদান রয়েছে বা কোন কোন উপাদান নিয়ে অগ্নি বীমা চুক্তি সংগঠিত হয়ে থাকে। চলো আমরা দেখে নেওয়া যাক। একটি হচ্ছে আইনগত উপাদান, একটি হচ্ছে কি আইনগত উপাদান। তাহলে আইনগত উপাদানের মধ্যে দেখো কি কি রয়েছে, দুটি পক্ষ। আমরা জানি যে যদি কোনো ব্যক্তির সাথে চুক্তি সম্পাদিত হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একাধিক পক্ষ হয়ে থাকে। আর অগ্নি বীমা চুক্তির ক্ষেত্রে সাধারণত আমরা দুইটি পক্ষ লক্ষ্য করে থাকি। একটি পক্ষ হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান, অন্যটি হচ্ছে বীমা গ্রহীতা। বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিয়ে থাকবে এবং এক্ষেত্রে বীমা গ্রহীতা হচ্ছে যে ব্যক্তি, অর্থাৎ তার অগ্নিজনিত দুর্ঘটনার কারণে কোনো ক্ষয়ক্ষতি হলে সে বীমাকারী প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হতে পারে। তাহলে দেখো, এই অপরিহার্য উপাদান প্রধানত যে উপাদানটা রয়েছে অগ্নি বীমা চুক্তির, এটি হচ্ছে দুটি পক্ষ থাকতে হবে। তারপরটা চলে যায়, দেখো বৈধ প্রতিদান, অর্থাৎ এ ধরনের চুক্তি উভয় পক্ষের বৈধ প্রতিদানের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। বীমা গ্রহীতার পক্ষ থেকে দেয় প্রিমিয়াম, অর্থাৎ বীমা গ্রহীতা তাকে কি প্রদান করছে, যে প্রদেয় বা যে দেয় হচ্ছে তাকে প্রিমিয়াম প্রদান করবে। এই প্রিমিয়ামটা হচ্ছে বীমাকারীর বিপক্ষে প্রতিদান, অর্থাৎ বীমাকারীর বিপক্ষে হচ্ছে প্রতিদানটা হচ্ছে কোনটি, প্রিমিয়াম। আর অন্যভাবে বলা যেতে পারে যে বীমা গ্রহীতার বিপক্ষে প্রতিদান হচ্ছে বীমা গ্রহীতার যদি কোনো ক্ষয়ক্ষতি সংঘটিত হয়ে থাকে তাহলে অবশ্যই বীমাকারী প্রতিষ্ঠান সেটি পূরণ করতে বাধ্য থাকে। তাহলে দেখো, আমরা দুটি পক্ষ জানলাম, বৈধ প্রতিদান জানলাম। এবার আমরা আলোচনা করব পক্ষসমূহের যোগ্যতা। দেখো, অগ্নি বীমা চুক্তিতে উভয় পক্ষের কিন্তু চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকা আবশ্যক রয়েছে। অর্থাৎ এখানে উভয় পক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কোনোটাতেই হতে পারে, অর্থাৎ ব্যক্তি হলে তাকে অবশ্যই সাবালক হতে হবে এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে এবং চুক্তি সম্পাদনের অযোগ্য, অর্থাৎ আদালত কর্তৃক এমন কোনো ব্যক্তি যদি হয় তাহলে কিন্তু সে চুক্তি করতে পারবে না।
সুতরাং বাংলাদেশে নারী পুরুষ সাবালক হতে হলে কমপক্ষে অবশ্যই 18 বছর বয়স হতে হবে। তারপর দেখো নির্দিষ্টতা, অর্থাৎ এরূপ চুক্তিতে কিন্তু নির্দিষ্টতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কোন অর্থাৎ নির্দিষ্টতা বলতে বোঝানো হচ্ছে কত সময়ের জন্য এবং কোন নির্দিষ্ট সম্পত্তি বীমা করা হচ্ছে এবং ওই সম্পত্তির নির্দিষ্ট মেয়াদকাল কতটুকু, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বিবেচনা করতে হবে। এবং আরও একটি বিষয় স্পষ্ট করে উল্লেখ করতে হবে যে এই বিমাকৃত অঙ্কের পরিমাণ কত, সেটিও কিন্তু উল্লেখ করতে হবে। পরটা দেখো লিখিত, অর্থাৎ যেহেতু এটি একটি চুক্তি অর্থাৎ অগ্নি বীমা চুক্তি, তাহলে এটি কিন্তু অবশ্যই লিখিত হতে হবে। কারণ ভবিষ্যতে যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু দিতে অস্বীকার করে, তাহলে কিন্তু যদি আইনের আশ্রয় নিলে অর্থাৎ যে পক্ষই ব্যতিক্রম হোক না কেন, আইনের আশ্রয় নিলে এর একটা সুফল পাওয়া যেতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অগ্নি বীমা চুক্তির যে অপরিহার্য উপাদান অর্থাৎ যে আইনগত উপাদানগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার দেখো বীমা ব্যবসায়ের উপাদান। বীমা ব্যবসায় উপাদান একটি হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। অর্থাৎ বীমাযোগ্য স্বার্থ বলতে কিন্তু আমরা অবশ্যই আর্থিক স্বার্থকে বোঝানো হয়ে থাকে। বীমাযোগ্য স্বার্থ বলতে কি, আর্থিক স্বার্থকে বোঝানো হচ্ছে। অর্থাৎ বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার যে আর্থিক স্বার্থ থাকে, আর্থিক স্বার্থকেই বোঝানো হয়। তাহলে দেখো অগ্নি বীমার ক্ষেত্রে এরূপ স্বার্থের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়ে থাকে, কারণ এক্ষেত্রে নৈতিক স্থলনের সম্ভাবনা বেশি থাকে। তাই অগ্নি বীমাপত্র গ্রহণকালে এবং ক্ষতিপূরণ উভয় ক্ষেত্রেই বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান রয়েছে। পরটা দেখো সদিশ্বাসের সম্পর্ক। অর্থাৎ সদিশ্বাস মানে কি, বিশ্বাসের সম্পর্ক। অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতার মধ্যে অবশ্যই অবশ্যই একটি বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, কারণ এরূপ সম্পর্কের জের ধরেই কিন্তু উভয় পক্ষের মাধ্যমেই চুক্তি সম্পাদিত হয়। অর্থাৎ এক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতা যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে যদি ওই ধরনের ক্ষয়ক্ষতি সংঘটিত হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান বা বীমা গ্রহীতা এর ক্ষয়ক্ষতি পূরণ পাবে না। অর্থাৎ কি বলা হচ্ছে, অগ্নি বীমার ক্ষেত্রে এরূপ স্বার্থের বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। এক্ষেত্রে যদি তাদের ভিতরে সদিশ্বাসের সম্পর্কটা বিনষ্ট হয় বা বীমা গ্রহীতা যদি তথ্য গোপন করে বা মিথ্যা বর্ণনা দেয় বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, তবে কিন্তু বীমাকারী এই বীমা চুক্তি যে কোনো মুহূর্তে বাতিল করতে পারে। তাহলে তারপরে দেখো প্রিমিয়াম প্রদান। প্রিমিয়াম প্রদান দেখো বীমাকারী প্রতিষ্ঠান ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি সম্পাদিত হয়ে থাকে, এই চুক্তির প্রথম এবং প্রধান মূল কারণ হচ্ছে প্রিমিয়ামের বিনিময়ে। অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান প্রিমিয়াম গ্রহণ করে বীমা গ্রহীতার কাছ থেকে। অর্থাৎ যদি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তারপরে দেখো আর্থিক ক্ষতিপূরণ। যেহেতু বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতার মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় এবং এই চুক্তির মধ্যে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে, যদি বীমা গ্রহীতার কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে। অর্থাৎ এটিও বীমা ব্যবসায়ের অন্যতম একটি উপাদান। তারপর দেখো প্রত্যক্ষ কারণ। প্রত্যক্ষ মানে কি, সরাসরি। অর্থাৎ বীমাকারী প্রতিষ্ঠান ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তিগুলো সম্পাদিত হয়ে থাকে, এই চুক্তির ভেতরে অর্থাৎ চুক্তিতে লিপিবদ্ধ থাকে যে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে যে ক্ষতিপূরণ দিবে, অর্থাৎ এই ক্ষতিপূরণ যে কোন কারণে ক্ষতি সংঘটিত হলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ দিয়ে থাকবে। অর্থাৎ উপযুক্ত কারণ বা প্রত্যক্ষ কারণ উল্লেখ রাখতে হবে। অর্থাৎ এটিও বীমা ব্যবসায়ের একটি অন্যতম উপাদান। তারপর দেখো আনুপাতিক অংশগ্রহণ। দেখো এখানে বলছে বীমা গ্রহীতা ইচ্ছা করলে একই বিষয়বস্তু অর্থাৎ একটি মাত্র বিষয়বস্তু বা একটি মাত্র পণ্যদ্রব্য বা একটি গুদামের পণ্যদ্রব্য উনি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের সাথে বীমা না করে একাধিক বীমা প্রতিষ্ঠানের সাথে বীমা করতে পারে। আর এ ধরনের বীমা যদি করে থাকে, অর্থাৎ একাধিক বীমা কোম্পানির সাথে বীমা করতে পারে। এক্ষেত্রে বীমাকৃত বিষয়ের আংশিক ক্ষতি হলে সকল বীমা কোম্পানি সেটি হচ্ছে আনুপাতিক হারে
প্রদান করে থাকবে। তাহলে দেখো এক্ষেত্রে বিমাকৃত বিষয়ের আংশিক ক্ষতি হলে ওই বিমা কোম্পানি আংশিক প্রদান করবে, অর্থাৎ সকল ধরনের বিমাকারী প্রতিষ্ঠান সেটি আনুপাতিক হারে প্রদান করে থাকবে। তারপর দেখো স্থলাভিষিক্তকরণ নীতি। শিক্ষার্থী বন্ধুরা, এই যে স্থলাভিষিক্তকরণ নীতি এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ ম্যাক্সিমাম প্রশ্নেই কিন্তু এসে থাকে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এসে থাকে, আবার অনেক সময় প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় কিন্তু উদ্দীপকের ভিতরে এটি উল্লেখ থাকে। দেখো স্থলাভিষিক্তকরণ নীতিটা কি? মনে করো অগ্নিবিমা চুক্তিতে স্থলাভিষিক্তকরণ নীতি একটি উল্লেখযোগ্য উপাদান বা বৈশিষ্ট্য। অর্থাৎ এরূপ নীতির মূল কথা হলো বিমাপত্রে উল্লেখিত দুর্ঘটনার কারণে যদি বিমাকারীর অর্থাৎ বিমাকারী প্রতিষ্ঠান বিমাকর্তার যদি কোনো ক্ষয়ক্ষতি সংঘটিত হয়ে থাকে তাহলে আর্থিকভাবে ক্ষতিপূরণ দিয়ে থাকে। এখন আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়ার পর যদি বিমা কোম্পানি উক্ত প্রতিষ্ঠানের কিছু সম্পত্তি উদ্ধার করতে পারে তাহলে কিন্তু এই যা অবশিষ্ট থাকে তার সকল দাবি কিন্তু বিমাকারী প্রতিষ্ঠানের নিকট প্রাপ্য থাকে। এজন্য অর্থাৎ দেখো এই যে স্থলাভিষিক্তকরণ নীতি হচ্ছে, অর্থাৎ বিমাকারী প্রতিষ্ঠান যদি বিমাকর্তার উক্ত বিষয়ের উপর অর্থাৎ যার উপর বিমা করা থাকে ওই বিমাকৃত বিষয়বস্তুর অর্থাৎ এটির ক্ষতিপূরণ প্রদানের পরে যদি কোনো কিছু অংশ অবশিষ্ট থাকে কিন্তু এর সম্পূর্ণ মালিকানা হয়ে থাকে বিমাকারী প্রতিষ্ঠান, এক্ষেত্রে বিমাকর্তার কিন্তু কোনো দাবি করতে পারে না। শুধুমাত্র এই যে সম্পূর্ণ ক্ষতির বেলায় কিন্তু এটি প্রযোজ্য, আংশিক ক্ষতির ক্ষেত্রে এটি নয়। অর্থাৎ এটিকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, কারণ অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে এটি দেওয়া থাকে এবং উদ্দীপকের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় একটা উদ্দীপক দিয়ে দিল, অর্থাৎ ক নাম করে একটি বিমাকারী প্রতিষ্ঠান, খ হচ্ছে বিমা করলো অর্থাৎ বিমাগ্রহীতা, এখন তার কোনো একটি কারণে পণ্যদ্রব্য ক্ষতিগ্রস্ত হলো, ক্ষতিগ্রস্তর চুক্তিতে যেটি উল্লেখ ছিল উক্ত বিমা কোম্পানি তার দাবি পরিশোধ করে দেয়। অর্থাৎ চুক্তিপত্র অনুযায়ী দাবি পরিশোধ করার পরিপ্রেক্ষিতে বিমা কোম্পানি ওই যে পণ্যটার এক্স নামক যে পণ্যটার বিমা করা হয়েছিল কিছু পণ্যদ্রব্য উদ্ধার করলো, অর্থাৎ যেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল ওখান থেকে কিছু পণ্য বা আংশিক পণ্য উদ্ধার করেছিল। এখন এই যে উদ্ধারকৃত পণ্যের সম্পূর্ণ দাবিদার কিন্তু বিমা কোম্পানি, এক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠানের কোনো মালিকানা এখানে থাকবে না, অর্থাৎ বিমাগ্রহীতা কোনো দাবি করতে পারবে না। এটিকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিমা ব্যবসায়ের যে উপাদানগুলো সেগুলো কিন্তু আমরা সবগুলো আলোচনা করলাম। আশা করি এগুলো তোমরা সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ দলীয় কাজ থাকবে ক গ্রুপ এবং খ গ্রুপ। ক গ্রুপ হচ্ছে ছেলেরা যে কাজটি করবে অগ্নিবিমা চুক্তির আইনগত যে উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা করবে, এবং খ গ্রুপে মেয়েরা অগ্নিবিমা চুক্তির ব্যবসায়িক যে উপাদানগুলো সেগুলো ব্যাখ্যা করবে। মূল্যায়ন অর্থাৎ আজকের আলোচনা শেষে বা আজকের ক্লাস শেষে তোমরা কি কি বিষয় বলতে পারবে। দেখো অগ্নিবিমা চুক্তিতে বৈধ প্রতিদান কি, অলরেডি কিন্তু এটা তোমরা অনেকেই পূর্বেই বলেছিলে, আবার এখনই কিন্তু এটা বলতে পারবে, কারণ এটি কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল। প্রিমিয়াম কাকে বলে, তারপর স্থলাভিষিক্তকরণ নীতি কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের বাড়ির কাজ নাও। বাড়ির কাজ থাকবে বাংলাদেশে অগ্নিবিমা ব্যবসায়ের উন্নতির জন্য করণীয় ব্যাখ্যা করো। তাহলে এই বাড়ির কাজটা কিন্তু সবাই SW করে আমাকে জমা দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, অগ্নিবিমা কি বা অগ্নিবিমা চুক্তি কাকে বলে, এবং অগ্নিবিমা ব্যবসায়ের যে অপরিহার্য উপাদানগুলো, অর্থাৎ যে উপাদানগুলো ছাড়া কিন্তু অগ্নিবিমা চুক্তি করা সম্ভব হবে না, অর্থাৎ এইগুলো যেগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে।